আজকে যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, জেন ভূত বলে আমার আগেও তেমন কোনো বিশ্বাস ছিল না। কিন্তু ওই ঘটনার পর থেকে ভূত প্রেতাত্মা বলে যে কিছু আছে, যে জিনিসটা এখনো আমার মনে হয়, ওই ঘটনার কথা মনে পড়লেই এই যে গায়ে লোমগুলো দেখেন দাঁড়ায় যাচ্ছে। এই কাহিনী আসলে কারো বলার মতো না। এই কাহিনী যতই বলি মনে করতে চাই না ওই ইসের কাহিনী। তারপর আমার ভাই, বাবুল ভাই, সে যেহেতু শুনতে চাইছে বলি। তখন সাল 2006, নতুন চাকরি আমার। তো চাকরি জীবনে প্রথম যেখানে পোস্টিং দিল আমারে, ওইখান থেকে পাঁচপিন নামে একটা রংপুর জেলায় পাঁচপিন নামে একটা অভিযোগ কেন্দ্র ছিল। ওই অভিযোগ কেন্দ্রে কোনো লোকই পুরো রাত্রে ওইখানে থাকতে পারতো না। হয় রাত 12টা 1টা এর আগেই চিৎকার চেঁচামেচি করতো, লোকজন যায় তাকে উদ্ধার করতো, না হয় অফিস থেকে পিক আপ নিয়ে যায় তারা উদ্ধার করতো। এরকম একটা ঘটনা আমি পরবর্তীতে জানতে পারছি। আগে আসলে এরকম কোনো ধারণা আমার ছিল না ওইখানে সম্পর্কে। তো ওইখানে অফিস থেকে ছিল যে নতুন লোক যখন ওইখানে আসবে, নতুন লোক যখন পোস্টিং হবে তখন তাকে ওইখানে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। যদি আমি আগে জানতে পারিনি এরকম। আমার যখন পোস্টিং হইলো ওইখানে, হওয়ার পরে এখন সবাই 1 মাস 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস পরে সবাই কানাঘুষা করে যে আমাকে বললো যে ওই অফিসে আমাকে দেবে, পোস্টিং দেবে। তা আমাকে একদিন আমাদের ওইখানে যে কমান্ডিং বস ছিল সে বলল যে তোমার ওইখানে দেবো, তোমার কোনো আপত্তি আছে কিনা। নতুন চাকরি যেহেতু ছুটি সেটা, আমি বললাম যে স্যার আমার যদি ছুটি দেন 5 দিন তাইলে আমি ওইখানে যাইতে পারি, আমার কোনো আপত্তি নাই। কয় ঠিক আছে তুমি ছুটি ফর্ম দাও। আমি 5 দিনই ছুটি ফর্ম দিলাম। দেওয়ার পরে উনি আরও একদিন বাড়াই দিল। এমনিতে যেখানে 3 দিনও ছুটি দেয় না, কিন্তু ওইখানে ফর্ম দেওয়ার সাথে সাথে আমি ওইখানে রাজি হওয়ার সাথে সাথে আমার 6 দিনের ছুটি দিল। ছুটি ফর্ম যখন আমাদের জিএম স্যার ওইখানে গেল, জিএম স্যার তখন বলল যে ঠিক আছে, ও যেহেতু ওইখানে যাইতে চাচ্ছে, এক কাজ করেন ওরে পুরো 1 সপ্তাহ ছুটি দিয়ে দেন। আমি না তাহলে তো খুব ভালো। অন্য লোকজনে কিন্তু ওই সময় আপনার 2-3 দিনের ছুটিও কিন্তু দিতে চাইতো না, এরকম অবস্থা ছিল ওইখানে কর্তৃপক্ষর। তখন আপনার ছুটিটা পাই 1 সপ্তাহ পরে, আমি যখন ছুটি যেদিন শেষ, তো ওই দিন আমি ফোন দিলাম যে স্যার, সেদিন আবার আমার ওই স্যার বললো যে ঠিক আছে তুমি তোকে আরও 2-1 দিন থেকে আসো। তা আমি আসলে এত আদর আপ্যায়ন বুঝতে পারলাম না যে কী কারণে কী অবস্থা, শুধু ওইখানে যাইতে চাইছি এই কারণেই কিনা। পরে আরও একদিন থেকে আমি বৃহস্পতিবার রাত্রে আমি চলে গেলাম অফিসে যাওয়ার পরে শুক্রবার সকাল 8টার দিকে বলল যে ঠিক আছে আজকেই ওইখানে যাইতে হবে, তাড়াতাড়ি রেডি হও। তা আমি আস্তে আস্তে রেডি হচ্ছি। এখন অজু করছি, অজু করে নামাজ পড়ার আগে রেডি হয়েছি যে নামাজ পড়ে তারপরে যাব। ইতিমধ্যে তখন ওয়্যারলেসে জানাইলো যে না, তোমার ওইখানে যাইতে হইলে পারে তোমার যে করেই হোক তোমার আসরের আজানের আগে তোমার ওই অফিসে পৌঁছাইতে হবে, যদি যাইতে পারো সেইভাবে যাইতে হবে, আর তাছাড়া এই করা যাবে না। আর ওইখান তো এমনিতে ওইখান থেকে ওইটা 32 কি 33 কিলোমিটার দূরে ছিল। আর এমনিতে কোনো যানবাহন ছিল না ওইখানে। যানবাহনের ভিতরে একমাত্র ছিল আপনার যে ট্যাক্সিগুলো, আগে টেম্পু বলতো, টেম্পুগুলো ছিল, আর ভ্যানও সচরাচর ওইভাবে পাওয়া যায়। ট্যাক্সিগুলো ওই ঘন্টাখানিক পর পর একটা একটা আসতো, আর ট্যাক্সিগুলো আপনার, ভ্যানগুলো ছিল সচরাচর তাও ওই আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আসতো। তা আমার বললো তোমার এখানে নামাজ পড়া লাগবে না, তুমি এখনই রওনা দাও। আমি কী করবো, আমার টালামাল সব কিছু নিয়ে আমি রওনা হলাম। রওনা যখন হইলাম, রওনা হওয়ার পরে পথের মধ্যে 1-1.5 কিলো আসার পরে ওই যেখান থেকে আমার গাড়িতে উঠতে হবে ওইখানে এসে দাঁড়াইছি। দুপুরের সময় আজান দিয়েছে, নামাজ পড়তে গেছে। আমার মনটা খুব খারাপ ছিল যে হ্যাঁ নামাজ পড়তে পারলাম না, জুম্মার নামাজটা পড়ে গেলে ভালো হতো। মনটা খুব খারাপ লাগতেছে। হুট করে দেখি দূরেতে মনে হইতেছে একটা ভ্যানের মতো আসতেছে। ভ্যান যে চালাচ্ছে লোকটা একটু স্বাভাবিক অবস্থা থেকে একটু অন্যরকম একটা মুখ চোখ টোক তার অন্যরকম, মানে সাদা সাদা ফ্যাকাশি কেমন রক্ত শূন্যতা এরকম ইয়েতে।
কাছে এসে দাঁড়াইলো, আমার দাঁড়াইলেই বললো যে তুমি কি কোথায় যাবা, 5 ফিট যাবা? আমি তো এখান থেকে প্রায় 30-32 কিলোমিটার দূরে আমি যাব, এই লোকটা কিভাবে জানলো? নিশ্চিত আমি দাঁড়ানো তো ভাবছি হয়তো অফিস থেকে হয়তো বলছে, এরকম কোনো কিছু হইতে পারে। পরে আস্তে আস্তে বললাম হ্যাঁ আমি ওইখানে যাবো, উঠে পড়ো, তো যাওয়ার সময় কোনো কথা বলবো না, চুপচাপ থাকবা। আমি ঠিক আছে। দুপুরবেলা, আর ওই দিন দুপুরবেলা যাচ্ছে একটা ফাঁকা মাঠের ভিতর দিয়ে যাই, মাঠের ভিতর দিয়ে ওদের বট গাছটা আছে, একবারে কোনো লোকজন নাই, রাস্তার ভিতর দিয়ে লোকজন নাই। আনুমানিক 7-8 কিলো যাওয়ার পরে একখানে ভ্যানটা দাঁড়ালো, দাঁড়ায় আশপাশে কোনো লোকজন দেখতেছি না। ওই লোকটা আমার বললো যে একটা লোক আসবে, ওনাকে নিয়ে যাইতে হবে, একটু দাঁড়াও। পরে 4-5 মিনিট হয়ে যায়, এখন দেখি একটা লোক একটা বস্তা নিয়ে হঠাৎ করে আপনার এই সামনে আসতেছে। বস্তাটা পাটের বস্তা ছিল তখন, বস্তার ভিতরে কিছু নাড়াচাড়া করতেছে। মানে ওই বস্তাটা থাকা অবস্থায় তখন ই করলো, মানে আমি ওনার বললাম যে বস্তার ভিতরে কি নাড়াচাড়া করে, কি এগুলো আপনার শোনার দরকার নাই? ও তুমি করে বললো যে এগুলো তোমার শোনার দরকার নেই, তুমি চুপ করে বসে থাকো। আর চোখ মুখের দিক তাকায় যে কেমন অস্বাভাবিক লাগতেছে, এই জন্য আর কোনো কথাবার্তা তারে বললাম না, চুপচাপ ওইভাবে থাকলাম। চুপচাপ থাকার পরে কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে ব্যাগের ভিতর থেকে কী জন্য আপনার নড়াচড়া করতেছে আর গুংড়াইতেছে, এরকম একটা শব্দ। এই সময় জুমার নামাজ শেষ হয়েছে, একটা নদী ছিল, নদীর উপরে একটা ব্রিজের উপরে যায় ভ্যানটা দাঁড়ানোর পরে ওই লোকটা বস্তাটা নিয়ে নদীতে ফেলাবে। এমন সময় ওকে বললাম যে ভাই এটা কী ফেলাইতেছেন? বিড়ালের বাচ্চা। তো বিড়ালের বাচ্চা এখানে পানিতে ফেলাচ্ছেন গে, আর এই এত দূরতে আসছেন, প্রায় 10 কিলোমিটার দূরে আসছে। তো বললাম যে এত দূরতে নিয়ে আসছেন, তো ফেলাচ্ছেন গে, তুই সাইডে দেন কোথাও। কয় না সাইডে দিলে এগুলো আবার চলে যাবে। তো চলে যাবে, তা আমাকে দেন, তাহলে আমি নিয়ে যাই, আমি যাই পালবানি। কয় কি না এগুলো দেওয়া যাবে না। বলে কি কই যাবা? আমি তো 5 ফিট যাবো অমুক জায়গায়। তা যেই ওইখানে কথা শুনছে তখন কইছে ঠিক আছে তাহলে নিয়ে যান। আর কোনো কথা বললো না, এমনিতে আগে তো দিতে চাইছিল না, তখন বলছে ঠিক আছে নিয়ে যান। আমার কাছে দিয়ে ওই লোকটা চলে গেল। চলে যাওয়ার পরে আমি আবার কিছু দূর আসার পরে ওই ভ্যানালারে বললাম যে ভাই একটু দাঁড়ান, বিড়ালের বাচ্চাগুলো এখানে সাইডে দিই, এখান থেকে তো আর অত দূর যাইতে পারবে না, আমি এখানে সাইডে দিই। এখন কথা বলা যখনই বলছি তখন ওই লোকটা আমার রাজি না। কবরস্থানের সামনে এসে, ঠিক কবরস্থান ওইখানে আশপাশে কবরস্থান ছিল, কবরস্থানের সামনে এসে ওই লোকটা যখন দাঁড়াইলো, তাই বললাম যে ভাই এখানে একটু রাখেন। এই দেখুন কবরস্থান থেকে একটা লোক পাঞ্জাবি পরা, বয়স্ক, অনেক বয়স্ক, চুল দাড়ি সবই পাকা, এমনিতে প্রায় 6 ফিটের উপর লম্বা হবে, 6-6.5 ফিটের মতো লম্বা হবে, পাঞ্জাবি পরা, একদম সাদা, দাড়ি চুল সব সাদা। লোকটার ইটি টকটকা ফর্সা, এরকম কোয়ালিটির লোক দেখে, মানে একটা অন্যরকম একটা তা সে ভ্যানালা বলার সাথে সাথে ভ্যানালা দাঁড়াইলে পরে আমি বললাম যে আমি যে দেখেন এগুলো ছাড়তে চাচ্ছি, এই লোক আমারে ছাড়তে দিতেছে না, হয় তুমি ছেড়ে দাও। ওটা আমি কবরস্থানের এইখানে যাই, যখন আমি খুললাম, খোলার সাথে তো অবাক, দেখি আপনার বিড়ালের বাচ্চা তো না, বড় বড় বিড়াল, এবং 5টা যে বিড়াল, 5টা একেবারে একোষ কালো, কোনো সাদা বিড়াল নাই। ওইটা বিড়ালগুলো স্বাভাবিক অবস্থায় আপনার বস্তাতে খোলার পরে সাইড দিয়ে একসাথে কিন্তু এক দিক দৌড় দেবে, কিন্তু এই বিড়ালগুলো একটাও কিন্তু কোনো দিক দৌড় দেয় নাই। সাইডে দেওয়ার সঙ্গে সঙ্গে বিড়ালগুলো এসে আমার পা হাত জড়ায় ধরছে, একটাও এদিক ওদিক যায় নাই, চুপচাপ ওইখানেই করে রয়েছে, ওইখানে পড়ে রয়েছে। পরে যতক্ষণ পর্যন্ত আমার পার উপরে পড়ে রয়েছে, আমি যখন আসতে যাইতে পা খালি টাইনে ধরছে। যাইতে কবরস্থানের উপরে দেখি কি আপনার আম, তখন আমের সিজন, আম পড়ে আছে 5 জায়গায় একেবারে সিরিয়াল ধরা 5টা আম পড়ে আছে। ওই আমগুলো নিলাম। আবার ওই লোকটা আবার বললো যে ওই হুজুর যে লোকটা বললাম যে আমগুলো কি নেওয়া ঠিক হবে, কার আম না কি অবস্থা? তো ওই লোকটা বললো কি এগুলো আমার বাগান, তুমি নিয়ে যাও, সমস্যা না, এগুলো আমি তোমার দিলাম, তুমি নিয়ে যাও, এই আমগুলো তোমাকে থাকলে পারে। তো
তুমি পরে খাবা, করে পরে খাও, ইফতারি করে পরে খাও, সব রোজা চলতেছিল। তখন আবার আপনার তুমি নিরাপদে থাকবা। আমি এটা বুঝতে পারলাম না, আমরা নিলাম। আমরা নেওয়ার পরে এখন যতক্ষণ পর্যন্ত আমার কাছে ছিল, ওই ভ্যানালাত বাদ বাকি পথ আর একটু আমার সঙ্গে কথা বলে না। এটা মোটামুটি সন্ধ্যার আগ দিয়ে মানে আসরের নামাজ তখন শেষ হয়ে গেছে। ওই সময় অভিযোগ কিন্তু এসে দেখেছে সাইড ফাইসে তালা দিয়া, কোনো লোকজন কেউ কিছু নাই। পাশে ওনরা থাকতো, ওনরা আবার অভিযোগ কিন্তু তুই 1 কিলোমিটারের মতো দূরে সবাই থাকতো। 3জন লোক ছিল, 3জন লোকের 2জন লোক আবার আগের দিন সদরে চলে আসছে। ওরা কইছে যে না আর আমরা আর যাবো না। আর অভিযোগ কিন্তু যে ইনচার্জ ছিল উনিও আবার পালাইছে, ওই অয়েলের সেট টেট থুয়ে সব এক দোকানে থুয়ে পলাইছে, যে ওইখানে আর থাকবে না সে, ওইখানে থাকতে চাকরি করবে, না হয় না করবে, কিন্তু ওইখান থেকে সে চলে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা তার। তাই এই মতো অবস্থা আমার ওইখানে দেখে যে রাত্রে ওইখানে দেখতে হবে, পরবর্তী দিন আবার ওইখানে আবার হবে, পরবর্তী দিন অফিসে সবাই যাবে, যায় কি সিদ্ধান্ত নেয় এরকম একটা কোনো কিছু হবে। তা আমি যাই, একজনের আগে তো বলা ছিল যে চাবি থুয়ে যাবে গেটের বাম পাশে, একটা ছিল, একটা বাক্সর মতো ছিল, যে ওর ভিতরে চাবি থাকবে, অভিযোগ বক্স যেটা, ওই অভিযোগ বক্সের ভিতরে চাবি থাকবে, ওইখান থেকে চাবি নিয়ে গেট খুলে ভিতরে ঢুকতে। ঠিক আছে, অভিযোগ গেট খুলে ভিতরে নিয়ে যায়। যখন ঢুকছি, ঢোকার সাথে সাথে 10 থেকে 15 মিনিট হবে, ইতিমধ্যে দেখি ওই যে কবরস্থানের যে চাচাটা আসছিল, ওই চাচাটা ওইখানে এসে দাঁড়াইছে। দাঁড়ায় এখন বলতেছে, বাবা তো আমি তো আসলাম, তা আমার তো বাড়ির ট্রান্সফরমার ফিউজ কাটছে, তোমরা তো করো, আমার সঙ্গে একটু যাইতে হবে। তাই বললাম যে এখানে তো বড় ভাইরা আছে, আর আমি নতুন, আমি তো আর এইভাবে কাজ বাজ কোনো কিছু বুঝি না, আমি তো কেবল নতুন, অল্প কয়েকদিন, এগুলো আমি পারিও না। তা বললো সমস্যা নাই, তুমি আমি তোমার সঙ্গে বসবানি, তো আমি তোমার গাড়ি থেকে নিয়ে যাবানি, আবার নিয়ে আসবানি। আচ্ছা, তা দেখলাম যে লোকটা আমার উপকার করছে, এনে তার সাথে না গেলে কেমন হয়, আবার কাউকে খুঁজেও পাইতেছি না, এখানে কাউকে চিনিও না। উনি আবার বললো যে আমি তোমার দিয়ে যাবানি, তোমার চিন্তা ভাবনা কোনো কিছু কারণ নাই। আর ওনার পাশে দেখলাম উনি, ও আশপাশে অনেক লোক, ওনার পিছনে যেখানে প্রায় 30-40 জন লোক, সব পাঞ্জাবি টাঞ্জাবি পরা। ওই বাড়িতে উনি আমার বললো যে ওই বাড়িতে একজন লোক মারা গেছে, তা জানাজা টানাজা হবে, এখন ওদের না গেলে পারে ঝামেলা, তাই একটু গেলে পারে আমার একটু সুবিধা হয়, ওইটা যদি যাও আমার সাথে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি আর করা, যদি ঠিক আছে। তো আর্টিস্টিকটা নিয়ে ওনার সঙ্গে যখন রওনা দিলাম, রওনা দিলে পারে যাইতে যাইতে মানে ঘন্টা 2-1 মতো লাগলো। তখন মাগরিবে ঈশার আজান পড়ে গেছে। ঈশার আজানের পরে যাই ওইখানে যে পৌঁছানোর পরে যে দেখি যে আসলে বাস্তবেই লোক একজন মারা গেছে, বহুত লোকজন ওইখানে, লোকের অভাব নাই, অনেক লোকজন চারপাশে দাঁড়ায় আছে। আর একটা ট্রান্সফর্মার আছে, ফিউজ কেটে রয়েছে, সবাই লাইট টাইট ধরলো, করে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে ওনারা ওইখান থেকে আমার কিছু খেজুর টেজুর ইটি এগুলো খাওয়াইলো। এইগুলো যে খেজুরগুলোর এরকম স্বাদ ছিল যে খেজুরগুলোর স্বাদ এখন বইলে বোঝানোর মতো এরকমই নাই। তা ওখান থেকে কাজ করার পর উনি আবার বললো যে ঠিক আছে, এখন যায় না, তোমার আমি পরে যেয়ে পৌঁছাই দিবান। এখন রাত্রে এই পথ তো দেখলে না, অন্ধকার পথ, এখান থেকে যাওয়াটাও ঝামেলা, তোমার সকালে দিয়ে আসলে সমস্যা। আমি ভাবলাম একলা একলা যেখানে থাকবো, তো ওদের এখানে থাকলে পরে তো সুবিধা হয়। তা ঠিক আছে, রাত্রে থাকবো। ওটা বললো যে আমি যখন ফজরের আজান যখন দেয়, আজান দিলে পরে আমি তখন যাই, তোমাকে আমি দিয়ে আসবো। তা ঠিক আছে, যখন যে কথা সেই কাজ। আবার এই কথা চিন্তা করলাম যে যদি আবার যদি অফিসে না ফিরে যায়, অফিসে যদি পরে আবার খোঁজে, তাহলে তো আর এক ঝামেলা। তখন অনেক জোরাজুরি করার পরে ঠিক আছে, তাহলে আমার লোকজন, তুমি যেখানে থাকবা ওখান তো আসলে জায়গাটা নিরাপদ না, আমার লোকজন তোমার ওইখানে 15-20 জন লোক তোমার ওইখানে রেখে দেবানি, সমস্যা নেই, চলো। তো উনি ঠিক 30 থেকে 40 জন লোকের একটা দল নিয়ে আবার ঠিক একেবারে অফিসের গেটে এসে পৌঁছায় দিয়ে, কিছু লোক সামনে বইছে, কিছু লোক পিছনে বইছে, এরকম এটি করে একটা অফিস পর্যন্ত আইনে। অফিসে দেখলাম একবার সুন্দর, একবার পরিপাটি, বিছনা টিছনা সব কিছু আছে, শুয়ে রয়েছি। ওরকম
থাকার পরে আর ওনারা সামনে করতেছে, ওই জিকির করতেছে, এটি করতেছে অফিসের সামনে, এরকম একটা পরিস্থিতি। এরকম জিকির করার পরে উনি পরে করে গেল, তুমি এখন থাকো, পরে তোমার সাথে আমার দেখা হবে না। পরের দিন সকালে আজান দেওয়ার পরে কোনটা আজান দেওয়ার একটু আগে বললো কি এখন আজান দেবে তো আমরা সবাই চলে যাই, তুমি থাকো, সকালে তো লোক আসবে না। আজান দিয়েছে, লোকজন চলে গেছে। সকালবেলা যখন অভিযোগ কেন্দ্র এসে যখন ওরা খুলছে, ইনচার্জ যখন আমার দেখেই অবাক, এদিক থেকে আবার এজিএম কম চলে আসছে, সারা রাত আমার সাথে যোগাযোগ করতে পার নাই। তারা খুব সকালেই পিক আপ নিয়ে চলে আসছে যে কী হইলো, কী অবস্থা, ওয়্যারলেস করতেছে, কোনো রেসপন্স নাই, সব কিছু। পরে আইসে সকালবেলায় এই আজানের পরেই খুব সকালেই পিক আপ 2টা নিয়ে জিপ নিয়ে চলে আসছে অফিসে। অফিস খুলে অফিস যখন খুলছে, খুলে আমি দরজা খুলে বেরোইছি যে কী অবস্থা, কি দেখি। যারা ছিল ওনাকে চলে গেছে। হ্যাঁ কয় ওনারা আবার কয়েক তুমি এখানে কয়ে আছে জানাও নাই তো কারোর কী অবস্থা। আমি জানাবো কি, আমি তো আসার সাথেই আমার নিয়ে গেছিলো একজন ওই টিলাবাড়ি কয় ওইটারে, যে টিলাবাড়ি ওইখানে একটা 10 কেজি একটা ট্রান্সফর্মার আছে, ওই জায়গায় একজন লোক মারা গেছে। ওই হুজুর এসে আমার ধরলো, ওই হুজুর আমার নিয়ে গেছিলো। কয় মিয়া তোমরা ফাইজলামি জাগাবো না, মিথ্যা কথা কও কে। কয় টিলাবাড়ি যাওয়া যায়, কয় টিলাবাড়ি কেমন কেমন কও। একবার টিলাবাড়ি যে কোন লোকেশান দিলাম যে এইভাবে যাইতে হয়, এই জায়গায় ট্রান্সফর্মারটা, এই পাশে একটা আছে, এই পাশে একটা ঘর আছে, এই জায়গায় একটা মাজার আছে, সব কিছু বললাম। সব কিছু মানে বাস্তব ইসের সাথে, বাস্তব সিচুয়েশনের সাথে সব কিছু আপনার মিলে যায়। এখন ওই টিলাবাড়িতে 100 বছর যাবৎ কোনো লোকজন থাকে না, পরবর্তীতে জানতে পারলাম যে কোনো লোকজন থাকে না। আর ওইখানে নৌকা দিয়ে যাইতে হইলেও আপনার 3 ঘন্টার মতো লাগবে, এমনি পাহাড়টার হয়ে, মানে এমনিতে যাওয়ার মতো কোনো নাই। এই জন্য কেউ আর বিশ্বাস করে নাই যে না এই অবস্থা। আমি যে কাহিনিগুলো বলতেছি সেই কাহিনিগুলোর সাথে একবারে মিলে যায়। পরে ওইখানে যে লোকটার আবার আমি কইছি যে ওই কবর হয়েছে, সে নিচের সাথেই হাতের ডাইন পাশে কবর হয়েছে, যে লোকটার কবর হয়েছে মাজারের ডাইন পাশেই, সে একটু দূরে এই জায়গা কবর হয়েছে, লাশটা এত বড় 6 ফিটের মতো, এইরকম অবস্থা। সেই তা ওইখানে যে লাশটা ছিল, যে কবরটা ছিল, পরবর্তীতে পরের দিন আর কি জানতে পারছি, কেউ আমার কোনো কাহিনী বলে নাই, এটা 3-4 দিন পরে জানা গেছে যে ওই লোকটা আরো, উনি বড় হুজুর, উনি 150 বছর আগে মারা গেছে। ওনার কবরের সাথে সামনে আবার লেখাও আছে যে 150 বছর আগে উনি ইন্তেকাল করছে। আর ওনার কবরের যে এটা, ওই অনেকেই ইটি করে ওই জায়গায় এমনিতে যাওয়ার মতো। আর সন্ধ্যার পরে এমনিতে কোনো লোকজন ওদিকে তো চোখেই হয় না, ওদিকে কোনো লোকজন যায় না। এইটা যখন যেদিন জানতে পারলাম, জানার পরেই তারপরে তো জ্বর আসলো, মাসখানেকের মতো জ্বর ছিল। পরে আস্তে আস্তে হুজুর টুজুর দেখায়, পরে আসলে কাহিনী বলার মতো না, খুবই ভয়ঙ্কর। এর তো ভয়ঙ্কর অনেক কাহিনী আছে আমার জীবনে, পরে একদিন বলবো। আসসালামু আলাইকুম।